ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে এটা থাকবে সেটা হচ্ছে তোমাদের 20 তারিখে অর্থাৎ 20 ফেব্রুয়ারি তোমাদের ভৌত বিজ্ঞান মাধ্যমিকের পরীক্ষা। এবং সেই পরীক্ষাতে আমরা এই ভিডিওর মধ্যে যে কতগুলো কোশ্চেন করাবো, আশা করি সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তো সারা বছর যারা পড়োনি বা সারা বছর যারা পড়েওছো, যদি ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা শর্ট কোশ্চেনে 36-এ 36 পাবে এবং ইজিলি ভৌতবিজ্ঞান পরীক্ষাতে পাস করে যাবে। তো এই ভিডিওটা সমস্ত রকম ছাত্রছাত্রীর জন্য হতে চলেছে, যারা সারা বছর পড়েছো, যারা সারা বছর মোটামুটি পড়েছো এবং সারা বছর যারা পড়োনি, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। তোমরা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে এবং এই ভিডিওর মধ্যে আমি 8টা চ্যাপ্টার টোটাল গোটা ভৌতবিজ্ঞান বইয়ের ওয়ান শট রিভিশন অর্থাৎ ওয়ান শট সম্ভাব্য প্রশ্নপত্র যেগুলো পড়তে চলেছে চ্যাপ্টার ওয়াইজ, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সমস্ত আমি পাই টু পাই আলোচনা করে দেবো খুব কম সংখ্যক সময়ে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা চালু করো, কানে হেডফোন দাও এবং গল্পের আকারে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথম যে চ্যাপ্টার আমাদের পরিবেশের জন্য ভাবনা, সেই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের প্রথম প্রশ্ন। তো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে, দেখো 1 নম্বর যে প্রশ্নটা তোমাদের বলেছে সেটা হচ্ছে, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে CH4 মিথেন। নেক্সট হচ্ছে দুয়েরটা, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। তো ভিডিওটা যারা দেখছো এতক্ষণ পর্যন্ত, যারা দেখে নিয়েছো, আশা করি তাদের আমি বুঝতে পারছি যে তোমাদের কোশ্চেনটা খুবই জরুরি। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিও শেষ পর্যন্ত থাকো। আশা করি তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা ইজিলি তোমাদের 20 তারিখে যে ভৌতবিজ্ঞান পরীক্ষা মাধ্যমিকে সেখানে তোমরা খুব ভালো রেজাল্ট করে আসবে। তো দেখো নেক্সট হচ্ছে 3 নম্বরের যে প্রশ্ন, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার CFC অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন হচ্ছে আমাদের ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তো কোন গ্যাসটি এখানে না আছে দেখে নাও, তাহলে কোন গ্যাসটি ওজোন স্তরে সহায়তা করে না? তো রাইট অ্যান্সার হবে CO2, ওজোন স্তরে ক্ষয়ে কোনো সহায়তা করে না। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কী হবে? তো বায়োগ্যাসের প্রধান উপাদান হয়ে যাবে তোমাদের মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান কী হয়ে যাবে? বায়োগ্যাসের প্রধান উপাদান হয়ে যাবে মিথেন। নেক্সট প্রশ্ন আমাদের 6 নম্বর, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। তো কয়লাও জীবাশ্ম জ্বালানি, ডিজেলও জীবাশ্ম জ্বালানি এবং পেট্রোলও জীবাশ্ম জ্বালানি। বোঝা গেছে? আচ্ছা নেক্সট 7-এর দাগের যে প্রশ্নটা আছে, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে দায়ী কোনটি? তো এটা রাইট অ্যান্সার হবে CO2। তো গ্রিন হাউস গ্যাস হিসাবে CO2 সবচেয়ে বেশি পরিমাণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করতে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, তো প্রথম চ্যাপ্টার থেকে তোমরা ওই 7টা থেকে 8টা MCQ কোশ্চেন করে নিবে, তো এখান থেকে MCQ কমন পেয়ে যাবে। তো এরপর যেটা আমরা ড্যাশ পূরণ করব, বায়ুর ড্যাশ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে? তো বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে, বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে। বোঝা গেছে? বায়ু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? তো এটা অ্যান্সার যাবে ট্রপোস্ফিয়ার। এটা অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। বোঝা গেছে? টপোস্ফিয়ার আর স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে 3-এর দেওয়ার প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপাদনকে প্রতিহত করে? তো ইউভি রে, আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। নেক্সট 4-এর দেওয়ার প্রশ্নটা আমাদের মিথেন হাইড্রেটের সংকেত জানতে চেয়েছে। তো তোমরা এখানে অ্যান্সারটা লিখে নিবে 4CH4, 4CH4 কমা দিয়ে 23 অণু জল। বোঝা গেছে? 4CH4 এবং হচ্ছে 23 অণু জল, এটা হচ্ছে তোমাদের মিথেন হাইড্রেটের সংকেত। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সত্য মিথ্যা করতে হবে। তো নেক্সট বলেছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে? তো এটা ক্রস, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা নেক্সট প্রশ্ন, CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত, এটা হয়ে যাবে তোমাদের সত্য। আচ্ছা মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশে পৃথিবীপৃষ্ঠে পলিস্তরের নিচে অবস্থান করে? এটাও হয়ে যাবে সত্য। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। একের দেওয়ার প্রশ্নটা বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? তো টপোস্ফিয়ারের ক্ষেত্রে ওপরে হচ্ছে উষ্ণতা কমে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উষ্ণতা কী হয়? বৃদ্ধি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়? উষ্ণতাটা বৃদ্ধি হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, বায়ুর কোন স্তরে
আমাদের মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। দেখো বায়ুস্তরে এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা আছে। তো তোমরা এটা ম্যাগনেটোস্ফিয়ার করবে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটো ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। বুঝা গেছে? ম্যাগনেটোস্ফিয়ারে আমরা মেরুজ্যোতি দেখতে পাবো। আচ্ছা নেক্সট, বায়ুমণ্ডল কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? তো এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলি। নেক্সট, চারের দেওয়ার প্রশ্নটা দেখো। চারের দেওয়ার প্রশ্ন বলছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। কী হয়ে যাবে? অক্সিজেন। নেক্সট, পাঁচের দেওয়ার প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক কী হবে? তো জ্বালানির তাপন মূল্য অনেক একক হয়, তার মধ্যে কিলো জুল পার কেজি এটা সবচেয়ে বেশি প্রচলিত। এটাকে আমরা এসআই এককও বলি, জ্বালানির তাপন মূল্যের এসআই একক। নেক্সট, বায়োগ্যাসের একটি ব্যবহার, বায়োগ্যাস হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কী হিসাবে? বায়োগ্যাস হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, সাতেরটা, কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তো এটা রাইট অ্যান্সার, পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা নেক্সট, আটেরটা, বায়োফুয়েলের একটি বায়োফুয়েলের নাম লেখো। এটা যাবে বায়োগ্যাস। একটি বায়োফুয়েলের নাম হচ্ছে বায়োগ্যাস। তো বায়োগ্যাসের বানানটা ঠিক করে লেখো, এটা বায়োগ্যাস হয়ে বয়া আকার হবে। তো এটা হয়ে যাবে তোমাদের বায়োগ্যাস। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কেজি। 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝায়? তো এখানে আমি এটা লিখে দিচ্ছি দেখো। 1 কেজি যদি আমরা কয়লা পোড়াই, 1 কেজি কয়লা পোড়ালে 30,000 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি উৎপন্ন হয়। বোঝা গেছে? তো 1 কেজি যদি আমরা কয়লা পোড়াই তাহলে 30,000 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হবে। এটাই বোঝায় যে কয়লার একটি নমুনায় তাপন মূল্য এত কিলোজুল পার কেজি বলতে কী বোঝো? তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে দশেরটা, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? কারণ বায়ুশক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না, এই প্রজন্মেরও আমাদের গুণগত মানের জন্য আমাদের কোনো না কিছু হেল্প করে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বায়ুশক্তি হেল্প করতে থাকবে। সেই জন্য আমরা বায়ুশক্তিকে স্থিতিশীল উন্নয়ন বা স্থিতিশীল বৃদ্ধিতে আমরা ব্যবহার করব। নেক্সট, এগারোটা, কোল বেল থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? তো এটা সঠিক অ্যান্সার মিথেন। কী হবে অ্যান্সার? মিথেন। নেক্সট, বারোটা, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তো এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের বায়ু শক্তি। এটা অ্যান্সার কি হয়ে যাবে? বায়ু শক্তি। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের একটা ম্যাচিং আছে প্রথম চ্যাপ্টার থেকে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রথমটা হচ্ছে মেরুজ্যোতি, মেরুজ্যোতি থার্মোস্ফিয়ার। মেরুজ্যোতি থার্মোস্ফিয়ার, দেখো আমি আগের আগের চ্যাপ্টারে যে এটা বলে আসলাম তোমাদের, এই ম্যাগনেটোস্ফিয়ার বলে আসলাম কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। এটা ম্যাগনেটোস্ফিয়ার অথবা থার্মোস্ফিয়ার। তোমরা এটা দুটোই লিখবে, বিশেষত থার্মোস্ফিয়ারটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট হবে। আচ্ছা তারপরটা দেখো, তাহলে এখানে কী হবে? মেরুজ্যোতি থার্মোস্ফিয়ার। আচ্ছা, গ্রিন হাউস প্রভাবের জন্য কী হয়? গ্রিন হাউস প্রভাবের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়। নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি হচ্ছে একটা গ্যাসোলিন। আচ্ছা, তার পরবর্তী ভূতাপ, ভূতাপ কী হবে? অপুনর্ভব শক্তি। তো এই প্রশ্নগুলো মোটামুটি যদি প্রথম চ্যাপ্টার থেকে তোমরা করো, এখানে মোস্ট অফ দ্য এমসিকিউ, বেশিরভাগই 100% এমসিকিউ কমন পেয়ে যাবে। এরপর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাসের আচরণ। পদ্ধতির এবার যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণের প্রথম এমসিকিউ। তো 1 নম্বর যে এমসিকিউটা আছে দেখো, সেটা এসটিপিতে 2.24 লিটার আয়তন অধিকার করে রাখে কে? তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সিও টুর আণবিক গুরুত্ব হয়ে যাবে 12 প্লাস অক্সিজেনের 16×32 ইকুয়াল টু হচ্ছে 44। তার মানে যদি 44 গ্রাম যদি সিও টু থাকতো, তাহলে সেটা এসটিপিটা আয়তন দখল করতে কত? 22.4 লিটার। যদি এটা 4.4 গ্রাম হয়ে যায়, 4.4 গ্রাম সিও টু হয়ে যায়, তাহলে এখানে 0.1 ঘরে এগিয়ে যাবে, তাহলে 2.24 লিটার। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 4.4 গ্রাম সিও টু কী করবে? 2.24 লিটার আয়তন অধিকার করে থাকবে এসটিপিতে। আচ্ছা নেক্সট দুয়েরটা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত হবে? তো আমরা জানি ভি ভ্যারিসেস 1/পি, যদি চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে বয়েলের সূত্রানুসারে। নেক্সট, নিচের কোন লেখচিত্রটি সঠিক নয়? তো এখানে লেখচিত্রটি অপশান এরটা সঠিক নয়, কারণ পি ভার্সেস যেটা ভি এর লেখচিত্র হয় কি? এর লেখচিত্র তোমার হয় সমপরাবৃত্ত,
আর যদি আমরা পি ভ্যারিসেস ওয়ান এখান থেকে পি ভ্যারিসেস যদি 1/v লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা স্টেল লাইন হবে। বোঝা গেছে? এটা বয়েলের সূত্রের ক্ষেত্রে এটা কী লাইন হবে? স্টেল লাইন। তো এক্ষেত্রে তোমাদের পি ভ্যারিসেস 1/v এই লেখচিত্রটা ভুল। তার বাদবাকি তিনটেই ঠিক আছে। নেক্সট চারেরটা 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে? আচ্ছা, 22.4 লিটারের মোল সংখ্যা মানে এন এর মান হচ্ছে 1 মোল। বোঝা গেছে? তাহলে এর অর্ধেক যদি করি আমরা 11.2 লিটারের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হয়ে যাবে তো 0.5 মোল। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি জানি। তো এনের জায়গায় যদি আমরা 0.5 বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0.5 আরটি। তাহলে পিভির মান কত হবে? অপশান সি এরটা 0.5 আরটি। নেক্সট পাঁচেরটা কোনটি চাপের এসআই একক? তো চাপ সমান কি হয়? চাপ সমান হয়ে যাবে বল বাই ক্ষেত্রফল। তো বল সমান নিউটন, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটন মিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন কি? পরের প্রশ্ন আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে শূন্যস্থান প্রথম যেটা দিয়েছে, 1 নম্বর যেটা দিয়েছে, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে? তো আমরা একের কোশ্চেনটা যদি সলভ করি তাহলে এখান থেকে পিভি ইকুয়াল টু আমরা পেয়ে যাবো এনআরটি। আচ্ছা, এখান থেকে পিভি ইকুয়াল টু এন এর মান হচ্ছে স্মল এম আপন ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে আর ইন্টু টি। তাহলে এখান থেকে স্মল এম এর মান কত হবে? স্মল এম এর মান হবে 4 গ্রাম বলেছে, আর হাইড্রোজেনের জন্য আণবিক গুরুত্ব হচ্ছে 2 ইন্টু আরটি। তাহলে এখান থেকে হয়ে যাবে 2 আরটি। এখান থেকে কত অ্যান্সার যাবে? 2 আরটি। তাহলে আমরা পিভির মান কত পেলাম? পিভির মান পেলাম 2 আরটি। তাহলে এখানে সঠিক অ্যান্সার যাবে 2 ইন্টু আর ইন্টু টি। আচ্ছা, ভি ভ্যারিসেস টি এটি ড্যাশ সূত্রের জন্য প্রযোজ্য। এটি হয়ে যাবে চার্লসের সূত্রের জন্য প্রযোজ্য। কারণ কি? আমরা জানি চার্লসের সূত্রে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। আচ্ছা, নেক্সট এরপর আমরা সত্য মিথ্যায় চলে যাবো। সেকেন্ড চ্যাপ্টারে যে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস আছে, সেই ট্রু ফলসের যে প্রথম যে কোশ্চেন আছে, অ্যাভোগাড্রো সূত্রের গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়? তো না, অণুগুলির আয়তন গণ্য করা হয় না, অণুগুলির যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের আয়তন গণ্য করা হয়। তাহলে এটা হয়ে যাবে ক্রস। আচ্ছা, নেক্সট দুয়েরটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অণুগুলির বেগ প্রায় সমান। আচ্ছা, তিনেরটা একই উষ্ণতা ও চাপে সম আয়তন সমস্ত গ্যাসে, মানে এখানে CO2 বলে যেমন নাইট্রোজেন বলেছে, গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক বলেছে, তো পৃথক হবে না, এটা কী হয়ে যাবে? একই হবে, একই। তাহলে এইটা হয়ে যাবে, যেহেতু কোশ্চেন অনুসারে এটা কী হয়ে যাবে? কোশ্চেন অনুসারে এটা কাটা হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তাহলে 3 নম্বরটা মিথ্যা, 2 নম্বরটা সত্য, 1 নম্বরটাও মিথ্যা। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের এক কথায় উত্তর দিতে হবে। একের প্রশ্ন কি বলছে? চার্লসের সূত্রানুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে? তো এটা হয়ে যাবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে হচ্ছে পরম শূন্য উষ্ণতা বলা হয়। নেক্সট দুয়েরটা চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ। চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। কিসের ভর? গ্যাসের চাপ ও গ্যাসের ভর। আচ্ছা, নেক্সট দিনের টেস্টিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 22.4 লিটার হবে? তো তিনের কোশ্চেনটা দেখো, তিনের কোশ্চেনটা আমরা জানি পিভি আয়তন ও চাপের গুণফলের ফর্মুলা এন ইন্টু আর ইন্টু টি। তো পিভির মানটা দিয়ে দিয়েছে 224। আচ্ছা, স্মল এন এর মানটা মূল সংখ্যা আমরা লিখতে পারি স্মল এম আপন ক্যাপিটাল এম, আর ইন্টু হচ্ছে টি। আমাদের জানতে চেয়েছে কি কত গ্রাম, তাহলে স্মল এম এর মান জানতে চেয়েছে, স্মল এম কত হবে? 224, তার নিচে হয়ে যাবে 8টি। 224-এর নিচে কত হয়ে যাবে? 8টি ইন্টু হচ্ছে ক্যাপিটাল এম। 224-এর নিচে কত নেমে যাবে? 8টি ইন্টু ক্যাপিটাল এম। তো ভ্যালুটা যদি বসে আমরা 224 ইন্টু ক্যাপিটাল এম, মানে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হবে? নাইট্রোজেনের আণবিক গুরুত্ব দেখো, এক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 14 দুগুণে 28। আর নিচে আর এর মান হয়ে যাবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার এককে। আর উষ্ণতা এসটিপিতে কত হয়ে যাবে? 273। যদি এটা তোমরা কাটাকাটি করো অ্যান্সার হয়ে যাবে 280। ছোটো হাতের এম এর মান কত হয়ে যাবে? 280। তাহলে কত গ্রাম? এম পেয়ে যাচ্ছি আমরা 280 গ্রাম। মাথায় ঢুকেছে? 280 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তনের চাপের গুণফল হবে 224 লিটার অ্যাটমসফিয়ার। নেক্সট চারের প্রশ্নটা বলছে কোনটি বড়? তো আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি কেলভিনে প্রকাশ করি তাহলে 30 প্লাস হয়ে যাবে 273, এত হচ্ছে কেলভিন। তো এটা অ্যান্সার হয়ে যাবে 303 কেলভিন। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 300 কেলভিনের চেয়ে 303 কেলভিন বড়, অতএব 30 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন হচ্ছে 300 কেলভিন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পাঁচেরটা গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কি পরিবর্তন হয়? তো গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগও কী হয়? অণুগুলোর বেগ হচ্ছে বৃদ্ধি পায়। বোঝা গেছে?
যদি আমরা উষ্ণতাটা বৃদ্ধি করি তাহলে অণুগুলির বেগ হচ্ছে বাড়বে। তাহলে এখান থেকে আমাদের কত অ্যান্সার, এটা 5-এরটা। তাহলে 5-এর অ্যান্সারটা যদি আমরা করি, অণুগুলির বেগ হচ্ছে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 6-টা, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কি? তো চাপ এবং আয়তনের মধ্যে ভি ভ্যারিসেস 1/p, অর্থাৎ আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, 7-এর টেস্ট টিভিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস এবং 4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত হবে? তো 7-এরটা অনুসংখ্যার অনুপাত আমরা কি জানি? N1:N2, তাদের আয়তনের অনুপাতের সঙ্গে সমান হয়, V1:V2। তাহলে প্রথমটা হবে 1, দ্বিতীয়টা হয়ে যাবে 4 লিটার। তাহলে সঠিক অ্যান্সার 1:4 লিটার। কত অ্যান্সার যাবে? 1:4 লিটার। নেক্সট 8-এরটা, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি এর লেখচিত্রের প্রকৃতি কী হবে? তো ভি বনাম টি এর লেখচিত্রের প্রকৃতি হবে স্ট্রেট লাইন, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। কী হয়ে যাবে? মূল বিন্দুগামী সরলরেখা। মাথায় ঢুকেছে? 8-এর কোশ্চেন অ্যান্সার যাবে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন, আমাদের একটা ম্যাচিং দিয়েছে, তো এই ম্যাচিংটা করতে হবে। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হয়? গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। নেক্সট, PV = RT সমীকরণে এটা কি? PV = RT এটা কি? গ্যাসের সমীকরণ। আচ্ছা, এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তন কত? এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। আচ্ছা, জলীয় বাষ্প, এটাকে আমরা H2O বলি, এর বাষ্প ঘনত্ব হবে 9। কেন 9 হচ্ছে? দেখো, H2ওর আণবিক গুরুত্বটা কত হবে? 2 × 1 প্লাস অক্সিজেনের 16, তার মানে 18। এটা হচ্ছে তো আণবিক গুরুত্ব 18। তো আমরা কি জানি? বাষ্প ঘনত্ব D = m/2, তাহলে এটা হয়ে যাবে 18/2। তাহলে হচ্ছে 18, 9 দুগুণে 18, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 9। বোঝা গেছে? তো এই কতগুলো যদি কোশ্চেন তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে পড়ো, তো ইজিলি তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এরপর আমরা 3 নম্বর চ্যাপ্টারের দিকে অগ্রসর হবো। তো ওয়েলকাম স্টুডেন্ট, আমরা 3 নম্বর চ্যাপ্টারে চলে আসলাম। তো 3 নম্বর চ্যাপ্টারে যেটা বলেছে, দেখো, রাসায়নিক গণনার আমরা কোশ্চেনগুলো করবো। যে কোশ্চেনগুলো 100% তোমাদের কমন আসতে চলেছে, তোমরা পরীক্ষার পর চেক আউট করে নেবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছে, প্রথম 1 নম্বর প্রশ্ন বলছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত? তো এসটিপিতে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ওজন হচ্ছে তোমাদের 0.089 এত গ্রাম। বোঝা গেছে? 0.089 এত গ্রাম, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 2-এর দাগের প্রশ্নটা দেখো। 2-এর দাগের প্রশ্ন হচ্ছে তোমাদের, 2-এর দাগের প্রশ্নটা বলেছে এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? তো 2-এর দাগেরটা আমরা যদি এখানে সলভ করি, 1 মোলের আয়তন কত? আমরা 1 মোল অক্সিজেনের আয়তন কত জানি? 22.4 লিটার। তো যেহেতু এখানে 2 মোল বলেছে, 2 মোল অক্সিজেন বলেছে, তার মানে এর দ্বিগুণ হবে। তো 2 দিয়ে গুণ করলে 22 44.8 লিটার। কত লিটার? 44.8 লিটার। তো সঠিক অ্যান্সার যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3-এর দেওয়ার প্রশ্নটা দেখো। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়েছে। বলছে 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? কি বললাম? 10 মোল মিথেন পোড়াতে কত আয়তন O2 লাগবে? দেখো, এখানে কিছু নেই, মানে আমরা 3-এর যদি অ্যান্সারটা করি, 1 মোল CH4 এর জন্য 1 মোল CH4 এর জন্য কত মোল অক্সিজেন লাগছে? 2 মোল অক্সিজেন লাগছে। কত মোল অক্সিজেন লাগছে? 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে এখানে 10 মোলের জন্য কত লাগবে? 1 মোলের জন্য 2, তাহলে 10 মোলের জন্য 20 মোল লাগবে। বোঝা গেছে? 20 মোল O2 লাগবে। ইজি হিসাব, 1 মোল মিথেনের জন্য যদি 2 মোল অক্সিজেন লাগে, তাহলে 10 মোল মিথেনের জন্য কত লাগবে? 20 মোল। 10 মোলের জন্য দ্বিগুণ, তাহলে 20 মোল কত লাগবে? O2 অক্সিজেন লাগবে। এবার বলেছে কত আয়তন, কত আয়তনের O2 লাগবে। এখানে আমরা মোল সংখ্যা বের করলাম। তাহলে 1 মোলের জন্য আয়তন হচ্ছে 22.4 লিটার। আমরা কি জানি? 1 মোলের জন্য আয়তন কত লাগে? 22.4 লিটার। তাহলে এখানে 20 মোলের জন্য কত লাগবে? ইজি হিসাব, 20 দিয়ে আমরা গুণ করে দেবো। তো 20 × 22.4 লিটার। তো তোমরা এটা হিসাব করে গুণ করে দেখো। গুণ করলে তোমাদের হয়ে যাবে 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4। বুঝে গেছে? 448 লিটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 448 লিটার। যদি আমরা এখানে 10 দিয়ে গুণ করি, 0.1 করে পিছিয়ে 224 × 2, 448 লিটার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 4-এরটা দেখো। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, অর্থাৎ ডি এর মানটা দেওয়া আছে 13। তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? তো আণবিক সংকেত কত হবে? আণবিক গুরুত্ব কত হবে? তাহলে 13 × 2, আণবিক গুরুত্ব দ্বিগুণ হয় 26, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 26। তো 26-এর হিসাব আমরা এখান থেকে কোনটা পাবো? 26-এর হিসাব পেয়ে যাবো অপশান ডি, C2H2। দেখো, C2H2 মানে 12 দুগুণে 24,
আর হাইড্রোজেনের 2 তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম আমরা 26, তাহলে অ্যাসিটিলিন হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা নেক্সট 5-এরটা, 1 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেনের সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে CO2 কতগুলো অণু উৎপন্ন হবে। তাহলে আমরা ফার্স্ট বিক্রিয়া লিখে নিই, কার্বন প্লাস অক্সিজেন এটা ইকুয়াল টু উৎপন্ন হবে CO2। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে কিন্তু 1 মোল CO2 উৎপন্ন হচ্ছে। আচ্ছা 1 মোল CO2তে অণুর সংখ্যা কত হয়, 6.022 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট 6-এরটা দেখো, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি 44 হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, আণবিক গুরুত্বের অর্ধেক হবে, বাষ্প ঘনত্ব হয়ে যাবে 22, রাইট অ্যান্সার হয়ে যাবে 22। আচ্ছা নেক্সট পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের এখানে ড্যাশ পূরণ করতে হবে, 1-এরটা গ্যাসের আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 × বাষ্প ঘনত্ব, 2 × বাষ্প ঘনত্ব। বোঝা গেছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এখান থেকে ইজিলি কোশ্চেন তোমরা কমন পাবে 36 নম্বর MCQ। আচ্ছা এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089, এই মাত্র আমরা করে আসলাম 0.089 গ্রাম। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের সত্য মিথ্যা লিখতে হবে। 1-এর প্রশ্নটা কি বলেছে, গ্যাসের বাষ্প ঘনত্ব একক ভিন। তো দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব, এটা রাইট অ্যান্সার, এটা রাইট হয়ে যাবে তোমাদের। আচ্ছা 2NO+O2 = 2NO2, এই বিক্রিয়াটিতে একই চাপ ও উষ্ণতায় NO এবং হচ্ছে O2 এবং NO2 এর আয়তনের অনুপাত 2:1। আমরা কি জানি, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে বা মোল থাকবে। আচ্ছা এর মোল সংখ্যার অনুপাত, এটার কত মোল সংখ্যা 2 মোল। আচ্ছা এটার মোল সংখ্যা আগে এনও বলেছে, তাহলে এনওর কত 2 মোল। অক্সিজেনের কত মোল, অক্সিজেনের 1 মোল। আর এখানে NO2 কত মোল, NO2 হচ্ছে 2 মোল। তাহলে এদের মোল সংখ্যার অনুপাত হচ্ছে 2:1:2, 2:1:2। তাহলে আমরা কি জানি, মোল সংখ্যার অনুপাত যা হবে, তাদের আয়তনের অনুপাতও তাই হবে, কী হবে, তাই হবে। তো এখানে মোল সংখ্যার অনুপাত হচ্ছে 2:1:2, তার মানে এটাই হচ্ছে এদের আয়তন অনুপাত হবে, কিন্তু এখানে আয়তন অনুপাতটা অন্য দেওয়া আছে, তো এটা হয়ে যাবে রং, হয়ে যাবে ইজি কোশ্চেন, 2-এরটা হয়ে যাবে রং। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এক কথায় উত্তর দিতে হবে, এসটিপিতে 22.4 লিটার NH3-র আণবিক ভর কত। দেখো এসটিপিতে 22.4 লিটার NH3 আণবিক ভর। তো দেখো এখানে আণবিক ভর বের করতে গেলে আমরা কি করে নেব, তাহলে এর হচ্ছে আণবিক গুরুত্ব আমরা বের করে নেবো, আণবিক ভর হিসাব করে নিই। দেখো নাইট্রোজেনের হচ্ছে কত 14, আর হাইড্রোজেনের কত হবে 3, তাহলে 14×3 = 17, কত হয়ে যাবে আণবিক ভর 17। বোঝা গেছে। আচ্ছা নেক্সট দেখো 2-এরটা, এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন কত। এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন, 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের, এসটিপিতে অক্সিজেন হোক, কার্বন ডাইঅক্সাইড বা তোমার হচ্ছে নাইট্রোজেন, অ্যামোনিয়া, যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। ইজি কোশ্চেন, তোমরা এটা মনে রাখবে। তো এখানে অক্সিজেন আছে, পরীক্ষাতে তোমাদের অন্য কিছু দিয়ে দিতে পারে, কোনো কনফিউশনের কিছু নেই। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা ইজিলি ভৌত বিজ্ঞানে 36 কমন পাবে। নেক্সট হচ্ছে 4NH3+5O2 আর 4NO+6H2O বিক্রিয়াটিতে NH3 এবং NOর একই চাপ উষ্ণতা আয়তন অনুপাত কত। আগে কি দিয়েছে, NH3, তো NH3-র মোল সংখ্যা কত, NH3-র মোল সংখ্যা 4, আর NOর মোল সংখ্যা কত, NOর মোল সংখ্যা হচ্ছে 4, তাহলে 4:4 হচ্ছে এদের মোল সংখ্যার অনুপাত, মানে 1:1। তো আমরা কি জানি, আয়তনের অনুপাত যা হবে তাদের মোল সংখ্যার অনুপাত তাই হবে। তো এখানে মোল সংখ্যার অনুপাত 1:1, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1:1। এদের আয়তনের অনুপাত কত হবে, 1:1। তার মানে তোমরা অ্যাভোগাড্রো লটা মনে রাখবে ভালো, তাহলে এখান থেকে অনেক কোশ্চেন আসে নতুন নতুন, যে মোল সংখ্যার অনুপাত দিয়ে বলছে আয়তন অনুপাত কত হবে, বা আয়তন অনুপাত দিয়ে বলছে মোল সংখ্যার অনুপাত কত হবে। তো এরকম একটা কোশ্চেন পড়তে পারে, কিন্তু ইজি কোশ্চেন, তোমরা যদি একটুই চেষ্টা করো আরামসে অ্যান্সার করতে পারবে। আচ্ছা নেক্সট আমরা চলে যাব 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ আলোর চ্যাপ্টারে MCQ আমরা চলে যাব। বোঝা গেছে। তো আলোর চ্যাপ্টারে কি বলেছে, 1-এর কোশ্চেন, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 কোণ উৎপন্ন করলে আপাতন কোণের মান কত। অভিলম্ব, দেখো এখানে অভিলম্বর সাথে কি হবে, অভিলম্বের সঙ্গে দর্পণ হোক বা যেখানে প্রতিফলিত রশ্মি, মানে এখানে প্রতিফলন হচ্ছে, প্রতিফলিত রশ্মি হচ্ছে তোমার আপাতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 45 ডিগ্রি। আর অভিলম্বের সঙ্গে সর্বদা কোণ বিবেচনা করা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে 45 ডিগ্রি। আচ্ছা নেক্সট 2-এরটা, একটি লাল এবং একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে আনত তলে আপতিত হয়ে
যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করে। তাহলে আরটা হচ্ছে রেড আর ভিটা হচ্ছে ভায়োলেট। তো নিচের কোনটি বেশি হবে, কার প্রতিসরণটা বেশি হবে? তো বেগুনি বর্ণের প্রতিসরণটা বেশি হবে। এর প্রতিসরণ বেশি মানে এর প্রতিসরণ কোণও বেশি হবে, তাহলে অবশ্যই ভি গ্রেটার দ্যান আর হবে। এখানে ভি গ্রেটার দ্যান আর কোথায় আছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভি গ্রেটার দ্যান আর বা আর লেস দ্যান ভি, এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। কারণ লাল বর্ণের বিচ্যুতি কম হয়, প্রতিসরাঙ্ক মানে প্রতিসরণটা কম হয়, আর বেগুনি বর্ণের বিচ্যুতিটা বেশি হয়, সেই জন্য এর প্রতিসরণ কোণটাও কী হবে? বেশি হবে। ইজি কোশ্চেন। আচ্ছা, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো এই কোশ্চেনটা আমি বহুবার তোমাদের জন্য করিয়েছি, তোমাদের জন্য এটা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে। যারা লাইভ ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে 3-এর কোশ্চেনটা কী হবে। আচ্ছা, নেক্সট 4-এর প্রশ্নটা দেখো। প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি 30 ডিগ্রি, কৌণিক চ্যুতির মান কত হবে? তো এরকম ক্ষেত্রে আমি কী বলে দিয়েছি, কৌণিক চ্যুতি কোন মাধ্যম থেকে পড়ুক আলোক রশ্মি দেখার দরকার নেই, ডাইরেক্ট বড় কোণ মাইনাস ছোট কোণ করে দিবে। ইজি, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, রাইট অ্যান্সার হয়ে যাবে 15 ডিগ্রি। সঠিক অ্যান্সার কত? অপশান বি হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন দেখো কী বলেছে 5-এরটা। 5-এর প্রশ্ন কী বলেছে? বলছে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। উত্তল লেন্স যদি আমরা এখানে আঁকি, উত্তল লেন্সের আলোক কেন্দ্র এই হচ্ছে তোমার ফোকাস, আর এখানে বস্তুটা রাখা আছে এদের মিডিলে, মানে ঠিক এই জায়গাটায় বস্তুটা রাখা আছে। তাহলে কি হবে? এই জায়গায় রাখলে বস্তুটার প্রকৃতি কেমন হবে? তো এই দিকে অসৎ হবে, সমশীর্ষ এবং অসৎ হবে, বড়, মানে এই সাইডে বস্তুটা গঠিত হবে, বোঝা গেছে? সমশীর্ষ এবং হচ্ছে অসৎ হবে। মাথায় ঢুকেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে 6-এরটা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা বড় কোশ্চেনের জন্য করে রাখবে। কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বে আপতিত হলে চ্যুতি কত হয়? এর কোনো চ্যুতি হয় না। এই যে কাঁচের স্ল্যাবে আলোক রশ্মিটা এসে পড়লো এরকম, ঠিক আছে, এরকম আসবে আবার এরকম চলে যাবে। শুধুমাত্র দেখো এটা দিয়ে আমরা ডট ডট করে এদিকে বাড়িয়ে দিই, তাহলে এখান দিয়ে আসার কথা ছিল কিন্তু কাঁচের স্ল্যাব আসার জন্য এখান দিয়ে আছে, তার মানে এদের মধ্যে পার্শ্ব সরণ হচ্ছে, কোনো চ্যুতি হচ্ছে না। কি হচ্ছে? শুধুমাত্র অনলি ফর পার্শ্ব সরণ হচ্ছে, তাহলে চ্যুতি কত হবে? 0 ডিগ্রি। তো তোমরা এই 8টা চ্যাপ্টারে এমসিকিউ শেষ হওয়ার পর অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আলোচনা করব, অর্থাৎ এই একই ভিডিওর মধ্যে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ আর নিউমেরিক্যালও আলোচনা করতে থাকবো। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষাতে ছাপা হয়ে গেছে সেই প্রশ্নগুলো। আচ্ছা দেখো, তারপরে 7-এর কোশ্চেন। 7-এর প্রশ্নটা বলছে উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের কোন ক্ষেত্রটি সম্ভব নয়? ছোট অবশীর্ষ, এটা সম্ভব নয় না, ছোট অবশীর্ষ তো সম্ভব এটা। আচ্ছা, তারপরে ছোট এবং সমশীর্ষ, বড় সমশীর্ষ বড় অবশীর্ষ, তাহলে কোনটি সম্ভব নয়? ছোট এবং সমশীর্ষ। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো তোমরা কি করবে, এটা হচ্ছে বড় এবং অবশীর্ষ, এটা হচ্ছে সম্ভব তোমার, কিন্তু ছোট আর সমশীর্ষ এটা সম্ভব নয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ছোট হবে কিন্তু সেটা সমশীর্ষ হবে, সেটা সম্ভব নয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট 8-এরটা বলছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হলো। তাহলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয়েছে। আচ্ছা, বলছি এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? আমরা যদি একটা এরকম অবতল দর্পণ আঁকি, এখানে দেখো কি বলছে কোশ্চেনটা, অবতল দর্পণে কোথায় রাখা হয়েছে? বক্রতা কেন্দ্রে, মানে এইখানে সি, আমরা দেখছি এখানে হচ্ছে এইখানে উৎসটা রাখা হয়েছে বা একটু বস্তু রাখা হয়েছে দর্পণে আপতিত। ধরো এখান থেকে আমি একটু বড় করে আঁকছি বিন্দু উৎস, বিন্দু উৎস বলেছে তো, তাহলে এখান থেকে তো দর্পণের রশ্মিটা এরকমভাবে যাবে, এই সোজা এইভাবে গেল আর এইভাবেই ফিরে আসবে, ঠিক আছে? তাহলে বলছে এদের মধ্যে চ্যুতিকোণ কত? তাহলে কোনো চ্যুতিকোণ হবে না এদের মধ্যে, যে পথে যাচ্ছে সেই পথে আসছে, তাহলে এই দিকে যাচ্ছে। আচ্ছা, আর প্রতিফলিত হয়ে উল্টো দিকে আছে, তাহলে 180 ডিগ্রি। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি। বোঝা গেছে? এদের মধ্যে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন আমাদের 9 নম্বর প্রশ্ন, বা এখানে হচ্ছে তোমাদের 9 নম্বরের প্রশ্নে যেটা আছে ড্যাশ পূরণ, তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। একবর্ণী আলো ড্যাশ গঠন করে না। একবর্ণী আলো তোমাদের যে কালার প্যাটার্ন, অর্থাৎ যেখানে আমরা বেনিয়া সহ কলা বা যেটাকে আমরা ভিপ জিওর বলি, সেটা তোমাদের প্যাটার্ন তৈরি বর্ণালী গঠন করে না। তার মানে এটাকে আমরা কি বলছি? বর্ণালী বলছি, বর্ণালী গঠন করে না।
আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ২ অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য সর্বদা বক্রতা ব্যাসার্ধের কি হয়? অর্ধেক হয়। এফ ইকুয়াল টু আমরা কি জানি? আর আপন 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে ১০ সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ১০ সেন্টিমিটার। আচ্ছা নেক্সট ৩ নম্বরে প্রশ্ন বলেছে দন্ত চিকিৎসকগণরা ড্যাশ দর্পণ ব্যবহার করেন, তো উনারা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করেন। কি দর্পণ? অবতল দর্পণ ব্যবহার করেন। আচ্ছা নেক্সট আরেকটা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন, তো ক্ষমতা কি হবে? দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে তারা দূরের জিনিস দেখতে পায়, দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পায় কিন্তু এই কাছের জিনিসটা দেখতে পায় না। তাহলে তারা কি লেন্স ব্যবহার করবে? উত্তল লেন্স। কি লেন্স ব্যবহার করবে? উত্তল লেন্স, এবং এর ক্ষমতা পজিটিভ হয়। তাহলে এখানে পজিটিভ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করবেন। বোঝা গেছে? পজিটিভ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করবেন। নেক্সট হচ্ছে ৫ দিনের বেলা আকাশকে নীল দেখার কারণ ড্যাশ দ্বারা সূর্যের বিক্ষেপণ। এখানে একটা ভাষা মিস হয়ে গেছে। ড্যাশ দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ। সূর্যের আলোর বিক্ষেপণ। তো এটা হয়ে যাবে গ্যাসীয় বাতাসের গ্যাসীয় অণুগুলির দ্বারা। তো এটা হয়ে যাবে আ বিভিন্ন বিভিন্ন গ্যাসের অণুর দ্বারা। বাতাসের বিভিন্ন গ্যাসের আ অণুর দ্বারা। বোঝা যায়? বাতাসে বিভিন্ন গ্যাসের অণুর দ্বারা। আচ্ছা নেক্সট তার পরবর্তী যে প্রশ্নটা বলেছে ১ নম্বর, এটা আমাদেরকে সত্য মিথ্যা লিখতে হবে। সত্য মিথ্যা এগুলো হচ্ছে, তো ১ নম্বর হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে, এটা সত্য। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয়, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম, বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি। তো বস্তু লেন্সের ফোকাসে থাকলে প্রতিবিম্ব সৎ অবশিষ্ট বস্তুর চেয়ে আকারে ছোট হবে না, এটা হচ্ছে ভুল। বস্তুর চেয়ে আকারে অনেক বড় হবে এবং সেটা অসীমে গঠিত হবে। কোথায় গঠিত হবে? অসীমে। আচ্ছা বেগুনি অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি, হ্যাঁ এটা হচ্ছে বেশি, কারণ বেগুনির প্রতিসারাঙ্ক বেশি। বেগুনির হচ্ছে প্রতিসারাঙ্ক বেশি, সেই জন্য এর বেগটা কি কম। আর লালের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক কম কিন্তু বেগটা হচ্ছে বেশি, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট যে পরবর্তী কোশ্চেনগুলো আমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে। একের প্রশ্নটা কি বলছে? লাল এবং নীল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক যথাক্রমে মিউ আর এবং মিউ বি হলে কোনটির মান বেশি? তো লালের প্রতিসারাঙ্ক হচ্ছে সবচেয়ে কম, তো মিউ আর লেস দ্যান হচ্ছে মিউ বি, অর্থাৎ লালের প্রতিসারাঙ্কটা কম হবে। একটা বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্সের সাথে সদ্বিম্ব গঠিত হয়, তো এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে সদ্বিম্ব গঠিত হয় না। কোশ্চেনে পেনটি কিন্তু মিস্টেক আছে, কারণ উত্তল লেন্সের সমস্ত অবস্থানে সদ্বিম্ব গঠিত হয়। তো হয় না কেবলমাত্র একটি অবস্থানে। এখানে আমরা লিখে দিচ্ছি যদি বস্তুটি ফোকাস মানে এফ এর কম দূরত্বে থাকে, বোঝা গেছে? কম দূরত্বে থাকে, অর্থাৎ আলোককেন্দ্র এবং ফোকাসের মিডিলে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হয় না, অসদ্বিম্ব গঠিত হয়। নেক্সট ৩ প্রশ্ন, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা যায়? তো হ্রস্বদৃষ্টি মানে সে কাছেরটা দেখতে পাবে কিন্তু দূরেরটা দেখতে পাবে না, তাহলে এটা হয়ে যাবে অবতল। এটা হয়ে যাবে অবতল লেন্সের দ্বারা। কোন লেন্সের দ্বারা? অবতল লেন্সের দ্বারা। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ৪ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? তো 4 × 10⁻⁷ মিটার থেকে 8 × 10⁻⁷ মিটার। বোঝা গেছে? আচ্ছা ৫ প্রশ্নটা কি বলছে? একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে, একটি আলোকরশ্মি কোথায় গেছে? অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে আপতন কোণের মান কত হবে? তো এখানে যদি আমরা অবতল দর্পণ একটা আঁকি, তো অবতল দর্পণের কোথা দিয়ে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে গেলে, তাহলে আপাতন কোণ কত ডিগ্রি? আপাতন কোণ ০ ডিগ্রি। তাহলে এখানে ৫-টা অ্যান্সার হয়ে যাবে ০ ডিগ্রি। আপাতন কোণ কত হয়ে যাবে? ০ ডিগ্রি। নেক্সট ৬ আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে, তো ৬ কোশ্চেনটা যদি আমরা এঁকে দিই, আলোক রশ্মি বলছে লঘু মাধ্যম থেকে কোথায় যাবে? ঘন মাধ্যম। তাহলে দেখো এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তো ঘন মাধ্যমে প্রবেশ করলে আমরা কি জানি? আলোক রশ্মিটা ঘেঁষে যায়, অবিলম্বের কাছে ঘেঁষে যায়। তো তোমরা এটা স্কেল দিয়ে আঁকবে, আমি হাতে আঁকছি। এটা হচ্ছে আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো এবার কি কোশ্চেনটা বলছে? মধ্যে কোনটি বড়? অবভিয়াসলি আই গ্রেটার দ্যান আর, অর্থাৎ আপাতন কোণটা বড়। কোন কোণটা বড় হবে? আপাতন কোণটা বড় হবে। এখানে আমি গোল করে দিলাম, আপাতন কোণটা অবশ্যই বড় হবে। আচ্ছা ৭ প্রশ্নটা কি বলেছে? ৭ প্রশ্ন হচ্ছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? তো ভিউ ফাইন্ডারে এটা অবশ্যই হচ্ছে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। আচ্ছা নেক্সট ৮ কোশ্চেনটা কি বলেছে? ৮ প্রশ্নটা বলছে একটি কাঁচ ফলকের ওপর ৪৫ ডিগ্রি কোণে আপাতিত সাদা আলো প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতরে কি বিচ্ছুরণ হবে? অ্যান্সার হয়ে যাবে না, কারণ কাঁচ ফলকের ভেতরে বিচ্ছুরণ হবে না। এই কারণ কি? বিচ্ছুরণ হতে গেলে প্রতিটি মিডিয়ামে আলোর গতিবেগটা কি হবে? আলাদা হতে হবে। যখন একটা একবর্ণী আলোক রশ্মি এসে বা সাদা রঙের আলোক রশ্মি এসে এখানে ভাঙবে,
ভাঙার ফলে তখনই বিচ্ছুরণ সম্ভব হয় যদি এই মিডিয়ামে সমস্ত বর্ণের আলোর বেগটা আলাদা আলাদা হয়। তো যেহেতু কাঁচ ফলকে সমস্ত বর্ণের আলোর বেগ সমান, সুতরাং কোনো বিচ্ছুরণ হবে না, শুধুমাত্র প্রতিসরণ হবে। শুধুমাত্র কী হবে? শুধুমাত্র প্রতিসরণ হবে এবং বেরোনোর সময় তার পার্শ্বসরণ ঘটবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, আমাদের একটা ম্যাচিং আছে যে বিপদ সংকেত আমরা লাল আলো ব্যবহার করব। অতিবেগুনি রশ্মির সাহায্যে আমাদের ত্বকে ক্যান্সার হবে। আচ্ছা, দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে আমরা দূরের বস্তু দেখতে পাই, কাছের দেখতে পাই না। তো এটার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? উত্তল লেন্স, এবং উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে ধনাত্মক ক্ষমতা। আর স্বল্পদৃষ্টি মানে কাছের বস্তু দেখতে পাবো, দূরের বস্তু দেখতে পাবো না। তো এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে অবতল লেন্স। অবতল লেন্স হচ্ছে ঋণাত্মক ক্ষমতাযুক্ত, এটা হচ্ছে প্লাস ক্ষমতাযুক্ত, এটা হচ্ছে মাইনাস ক্ষমতাযুক্ত। বোঝা গেছে? তো এই ছিল আলোর সমস্ত এমসিকিউ এবং এসএকিউ। যদি এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে 100% কোশ্চেন কমন পাবে। তো এর পরবর্তী চ্যাপ্টার চলে যাব আমরা তাপের ঘটনা এবং চলতরিৎ। তো ছাত্রছাত্রীরা, এর পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমাদের তাপের ঘটনা। তো এখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখে নাও এবং এসএকিউগুলো যেগুলো আছে সেগুলো দেখে নাও। 1 নম্বর বলছে, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? তো সঠিক অপশন অপশান সি, উপাদানের প্রকৃতির ওপর। নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার হীরা। রূপা নয় কিন্তু, সবচেয়ে বেশি যদি হীরা অপশানে থাকে হীরাই লিখতে হবে। তরলের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তো 1 প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, শুধু সেটা আয়তন হবে। শুধু সেটা কি প্রসারণ গুণাঙ্ক? আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট হচ্ছে কোনো কঠিনের প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কি অ্যান্সার হয়ে যাবে? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, তাপীয় রোধাঙ্ক ইকুয়াল টু, তোমার এটা 1/, তাপ পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে 1/, তাপ পরিবাহিতাঙ্ক। 1/, তাপ পরিবাহিতাঙ্ক। তো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে, তোমাদের অ্যান্সার কী হবে? লোহার চেয়ে বেশি হয়ে যাবে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে বেশি। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা, এটা হচ্ছে অসীম। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা হয়ে যাবে অসীম। আচ্ছা, কোনো বস্তুর মধ্যে যে তাপ পরিবাহনের সময় বস্তুর উপাদান কণাগুলো, এগুলো তোমাদের এই 1 আর 2, এগুলো হচ্ছে তোমাদের সত্য মিথ্যা। এগুলো তোমাদের সত্য মিথ্যা করতে হবে, যে কোনটা সত্য এবং হচ্ছে কোনটা মিথ্যা। তো দেখো, কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলোর স্থান পরিবর্তন হয়, তো এটা হচ্ছে মিথ্যা। ক্রস। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই হয়। তো হ্যাঁ, রাইট অ্যান্সার। তো অনেক সময় কেলভিন স্কেলটাকে কি স্কেল বলা হয়? এসআই স্কেলও বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 3-এরটা দেখো, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। প্রকৃত প্রসারণ কোনো পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, তো এটা হয়ে যাবে মিথ্যা। আচ্ছা, তামা, ইনভার এবং লোহার মধ্যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন কার? তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন না, এটা হয়ে যাবে মিথ্যা। সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ইনভারে। মাথায় ঢুকেছে? নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী তোমাদের তাপেরই এক কথায় তোমাদের উত্তর করতে হবে এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম যে প্রশ্নটা আছে, কোনো পরিবাহীর বেধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কী হবে? তো তাপীয় রোধের ফর্মুলা RH=K/A। তো বলছি এক্সটা হচ্ছে তোমার কি? এক্সটা হচ্ছে পরিবাহীর বেধ, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ এবং তাপ পরিবাহিতাঙ্ক পরস্পরের কি হবে? পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। আচ্ছা, নেক্সট। তো 2-এর প্রশ্নটা বলছি, এসআই পদ্ধতির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, এটা রাইট অ্যান্সার হবে তোমাদের কেলভিন ইনভার্স হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন 3-এরটা, থার্মোমিটার কোন নীতিতে প্রয়োগ করা হয়? তো 3-এর দেখার অ্যান্সারটা দেখো, থার্মোমিটার যদি আমরা তাপ প্রয়োগ করি তাতে আয়তনের পরিবর্তন হয়, তাহলে উষ্ণতার পরিবর্তনে যে আয়তনের পরিবর্তন উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তনে এই নীতির উপর কাজ করে। 4, একটা তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য। 5, একটা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট 6-এরটা হচ্ছে, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এদের মধ্যে সম্পর্ক দেখো। আর 6-এরটা যাবে α=β/2 হচ্ছে γ/3। এটা হচ্ছে তোমার হচ্ছে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, নেক্সট 7-এরটা, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণ হয়, একটি উদাহরণ কী হবে? তো এটা একটি উদাহরণ হয়ে যাবে থার্মোমিটার। এটা একটি উদাহরণ কী হয়ে যাবে?
থার্মোমিটার। তো এই প্রশ্নর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়বে না, পুরো সম্পূর্ণ প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট আটেরটা কী বলেছে, কোনো কঠিনে আলফার মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে 24 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তো এসআই এর মান কত হবে? তো এসআই তো এর মান হবে 24 ইন্টু 10⁻⁻6 এত কেলভিন ইনভার্স। বোঝা গেছে? কারণ এসআই কেলভিন এবং সেন্টিগ্রেডের মানটা একই থাকে, শুধুমাত্র চেঞ্জ হয় কিসে, শুধুমাত্র চেঞ্জ হয়ে যায় তোমাদের ফারেনহাইটে। তো ফারেনহাইটের ক্ষেত্রে যদি মানটা বের করতে দিত, তখন ফারেনহাইটে বের করতে দিলে আলফা ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক, সেটা হয়ে যাবে তোমাদের 5/9 ইন্টু আলফা ইন্টু সি। সেন্টিগ্রেডের যা মান, তাকে 5/9 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেটা আমরা ফারেনহাইটে ভ্যালুটা পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পরবর্তী যে প্রশ্ন 9টা, হীরা, লোহা এবং রূপাকে তাপ পরিবাহিতাঙ্কে নিম্নক্রমে সাজাও। নিম্নক্রম মানে আগে সবচেয়ে বেশিটা হবে, সবচেয়ে বেশি হচ্ছে হীরা, সবচেয়ে গ্রেটার দেন, তারপর হয়ে যাবে রূপা, গ্রেটার দেন লোহা। বোঝা গেছে? সবচেয়ে কম হচ্ছে লোহার। এরপর আমাদেরকে একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিং বলছে রূপা হচ্ছে তোমার তাপের সুপরিবাহী, কাঁচ তাপের কুপরিবাহী। আচ্ছা, ইনভার কি নিকেল ইস্পাত সংকট। আর জার্মান সিলভার হয়ে যাবে 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? জার্মান সিলভার হচ্ছে 18 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, নেক্সট হচ্ছে পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তোমাদের তড়িতের চ্যাপ্টার। সেই তড়িতের চ্যাপ্টারে আমরা চলে যাব। তড়িৎ চ্যাপ্টার যে প্রশ্নগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষায় ছাপা হয়ে গেছে, প্রথম কোশ্চেন একেরটা বলেছে নিম্নলিখিত কোনটি তড়িৎ আধানের একক। তো এটা অ্যান্সার হবে তড়িৎ আধানের একক কুলম্ব। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধান হচ্ছে বিন্দু আকৃতির। আচ্ছা, নেক্সট 3-এর প্রশ্নটা, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার। আচ্ছা, অ্যাম্পিয়ার আই ইকুয়াল টু V/R। তো এইটা হয়ে যাবে তোমাদের ভোল্ট আপন হচ্ছে ওহম। তাহলে রাইট অ্যান্সার ভোল্ট ওহম ইনভার্স হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক। তো এটা রাইট অ্যান্সার ওহম। আচ্ছা, নেক্সট 5-এরটা, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহী দুই প্রান্তের বিভবপথ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যদি আই যায়, তাহলে কোনটা সম্পর্কিত। তো ভি ভ্যারিসেস আই হচ্ছে রাইট অ্যান্সার, ওহমের সূত্র। 6-টা, তড়িৎচালক বল ভি কার্য ডব্লু আধান কিউ এর মধ্যে সম্পর্ক ডব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এখান থেকে কিউ সমান পেয়ে যাবো ডব্লু/ভি, ডব্লু/ভি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, কিউ ইকুয়াল টু ডব্লু/ভি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 7-এরটা, আবিষ্ট প্রভান্তর অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে। তো এটা সঠিক অ্যান্সার ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে। বোঝা গেছে? অর্থাৎ এখানে যে লেন্সের সূত্র, এখানে যদি লেন্সের সূত্রও বলতো, আর লেন্সের সূত্র বললেও তোমরা লিখতে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। আচ্ছা, 8-টা, পরিবাহের রোধ আর দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ হলে কোনটি সম্পর্কিত। আর ভ্যারিসেস L/A, অর্থাৎ অপশানটা সঠিক। কেন আমরা এখানে আর ইকুয়াল রো ইন্টু L/A। তো রোধাঙ্ক হচ্ছে রোকে বলা হয় রোধাঙ্ক, সেটাকে ভ্যারিসেস রেখে মানে ধ্রুবক রেখে দিয়েছে, সম্পর্কটা হয়ে যাবে আর ভ্যারিসেস L/A। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। তো অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। সুইচকে যুক্ত করা হয় কোন তারের সাথে, লাইভ তারের সাথে। 11টা, ফিউজ তারের বৈশিষ্ট্য কী হবে, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। যাতে কারেন্ট বেশি হলেই, অর্থাৎ বেশি গরম হয়ে গেলে সেটা কী হয়, কেটে যায়, অর্থাৎ রোধটা উচ্চ হবে, গলনাঙ্ক নিম্ন হবে। আচ্ছা, নেক্সট 12 প্রশ্ন, বাড়ির বৈদ্যুতিক বর্তনীর মেন ফিউজটি যুক্ত করা হয় কিসে, লাইভ তারের সাথে। 13টা, গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীর যন্ত্রপাতিগুলো কোন সমবায়ে যুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনো পরিবাহের মধ্য দিয়ে 2 মিনিটে এত কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ কত হবে। আচ্ছা, আধান ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আই ইন্টু টি আমরা জানি। তো কারেন্টের ফর্মুলা হয়ে যাবে কিউ/টি। তাহলে 12 কুলম্ব আধান যায় কত মিনিটে, 2 মিনিটে। মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে করি, 2 ইন্টু 60 সেকেন্ড, তো 2 × 6 = 12। তো এটা 6 দিয়ে কাটলে 10, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/10। 1/10 মানে 0.1 অ্যাম্পিয়ার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, 0.1 অ্যাম্পিয়ার। পাতি কোশ্চেন, এখানে আমরা কিউ ইকুয়াল টু আইটি ফর্মুলা ফেললাম। নেক্সট 15 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো, ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ কত। তো ভি ইকুয়াল টু আমরা জানি আই/আর, আই মানে হচ্ছে 0.2 আর রোধ মানে হচ্ছে 40। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 2/10 ইন্টু হচ্ছে 40, 10 4 40, 4 2 8 ভোল্ট, অ্যান্সার হয়ে যাবে 8 ভোল্ট, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 16টা, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য হবে যখন দুটি আধান কী হবে, দুটি আধান হচ্ছে বিন্দু আকৃতির হবে।
তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে টোটাল ওয়ান শট সলিউশন আমি তোমাদের জন্য দিচ্ছি, অর্থাৎ গোটা ভৌতবিজ্ঞান বইয়ের এমসিকিউ এবং এসএকিউ সাজেশন, যাতে তোমরা 36 নম্বর তোমাদের হাতের মুঠোয় হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কানে হেডফোন গুঁজে কোশ্চেনগুলো আরামসে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন। একটা 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। 1 কুলম্বের সাথে আমাদের ইউএসইউ এর সম্পর্ক কী হবে? তো 1 কুলম্ব সমান আমরা 3 ইন্টু 10⁹ ইএসইউ, এটা আমরা ইজিলি লিখে দিতে পারি। এটা তোমাদের পরীক্ষাতে অনেক সময়তেই প্রশ্নটা পড়ে যে 1 কুলম্ব সমান কত ইএসইউ হবে, বোঝা গেছে? তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বৈদ্যুতিক ফিলামেন্টযুক্ত বাল্ব এটা কী হবে? তড়িতের পরিবাহী, তড়িৎ পরিবাহী। আচ্ছা, রোধাঙ্কের যে অনন্যক, রোধাঙ্কের অনন্যককে আমরা কি বলি? রোধাঙ্কের অনন্যককে আমরা পরিবাহিতাঙ্ক বলি। এটা রোধাঙ্কের অনন্যককে আমরা কি বলি? তিনেরটা হবে পরিবাহিতাঙ্ক। এটা আনসার পরিবাহিতাঙ্ক। আচ্ছা, পরিবাহিতাঙ্কের এসআই একক কি? সিমেন্স মিটার ইনভার্স। তো এটা আমি যদি ভাষায় লিখি সিমেন্স, সিমেন্স মিটার ইনভার্স, মিটারের মাথায় -1। আচ্ছা, সিএফএল এর তুলনায় এলইডি বাল্বে কম তড়িৎ খরচ হয়। এলইডি আমাদের তড়িৎকে সাশ্রয় করে। আচ্ছা, তারপরে আমাদের এটা হচ্ছে সত্য মিথ্যা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের সত্য মিথ্যা, ট্রু ফলস লিখতে হবে। লাইভ তারের রং বাদামি, হ্যাঁ, আন্তর্জাতিক নিয়ম অনুসারে এখন লাইভ তারের রং বাদামি। ফিউজ দ্বারা উপাদান টিন ও সীসা, এটাও রাইট অ্যান্সার। সেলেনিয়াম ধাতুর ওপর আপাতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়, এটা হচ্ছে ফলস, কারণ সেলেনিয়াম একটা অর্ধ পরিবাহী। সেলেনিয়াম কি? সেলেনিয়াম একটি অর্ধ পরিবাহী, বোঝা গেছে? যত তাপ বাড়বে অর্থাৎ সুতরাং সেক্ষেত্রে রোধটা কমবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এক কথায় উত্তর দেবো। একই পরিবাহী পদার্থের একটি সরু এবং তার এবং একটি মোটা তারের মধ্য দিয়ে, তাহলে দৈর্ঘ্য সমান, একই বিভব রাখলে তাদের মধ্যে দিয়ে কোনটাতে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো, আমরা কি জানি? আর ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ। তো দৈর্ঘ্যটা সমান, তাহলে আর ভ্যারিসেস 1/a। যত মোটা হবে তার প্রস্থের ক্ষেত্রফল বেশি হবে। তো এ যদি বেশি হয় রোধটা হয়ে যাবে কম হবে, রোধ কম হলে কারেন্টটা কী হবে? কারেন্ট বেশি হবে। বোঝা গেছে? তো প্রস্থের ক্ষেত্রফল যদি বেশি হয় রোধটা কম হবে, রোধ কম হলে কারেন্ট বেশি হবে। অর্থাৎ কার মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে? মোটা তারের মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে? মোটা তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে। আচ্ছা, নেক্সট দুয়েরটা একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। দুয়েরটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়ান, এগুলো সব একটা একটা অর্ধপরিবাহী। রোধের ব্যবহারিক একক হচ্ছে, রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র আধানের মান কত? এটা হয়ে যাবে তোমাদের 1.6 ইন্টু 10⁻19 এত কুলম, 1.6 ইন্টু 10⁻19 কুলম। আচ্ছা, নেক্সট হচ্ছে পাঁচেরটা রোধাঙ্কের এসআই একক। তো পাঁচেরটা রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। রোধাঙ্কের যে এসআই একক সেটা হচ্ছে তোমাদের ওহম মিটার। আচ্ছা, নেক্সট দেখো, ছয়টা সংজ্ঞা বলেছে, তড়িৎ ক্ষমতার আমাদেরকে সংজ্ঞা দিতে হবে। তো তড়িৎ ক্ষমতার সংজ্ঞা যে বৈদ্যুতিক কার্য করার যে হার, আমরা যে বৈদ্যুতিক কার্য করার হারকে, কার্য করার হারকে বৈদ্যুতিক কার্য করার হারকে আমরা কি বলবো? বৈদ্যুতিক কার্য করার হারকে আমরা তড়িৎ ক্ষমতা বলবো, বোঝা গেছে? তড়িৎ ক্ষমতা বলে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, 7টা কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটা হবে তড়িৎ শক্তির একক। কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তি। আচ্ছা, নেক্সট আরেকটা, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রে, আমি কোশ্চেনটা কমপ্লিট করে দিচ্ছি, বাল্যচক্রে ঘূর্ণনের কীরূপ পরিবর্তন হবে? বাল্যচক্রে ঘূর্ণনের কীরূপ পরিবর্তন হবে? 18টা বাল্যচক্রে ঘূর্ণনটা উল্টে যাবে। বাল্যচক্রে ঘূর্ণনটা কী হবে? উল্টে যাবে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন 9টা, বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। বিভব প্রভেদের এসআই একক কি? ভোল্ট। R1 এবং R2 দুটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত হলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ R ইকুয়াল টু শ্রেণী সমবায় দুটো রোধ কী হয়ে যায়? যোগ হয়ে যায়, R1 প্লাস R2 হবে। আচ্ছা, 11টা ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? তো এটা হয়ে যাবে তোমাদের শ্রেণী সমবায় যুক্ত করা হয়, শ্রেণী। আচ্ছা, নেক্সট 12টা, বৈদ্যুতিক স্থির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয়? এটা হয়ে যাবে নাইক্রোম। এটা হয়ে যাবে নাইক্রোম ধাতু দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভবপ্রবাহের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? তো এটা যাবে 1 জুল কার্য করতে হবে, 1 জুল কার্য করতে হবে। কোন যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়? এটা মোটরে। মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। আচ্ছা, 5টা, গৃহস্থালী বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী? গৃহস্থালী লাইভ তার ছাড়া
একটা হচ্ছে তোমাদের আর্থিং তার, বোঝা গেছে? একটা আমাদের লাইভ তার, আমাদের আর্থিং আমরা যেটাতে আর্থ দিই, এবং হচ্ছে আরেকটি তোমাদের যে তারটা আমরা নিই সেটা হচ্ছে নিউট্রাল তার, বোঝা গেছে? তো একটা হচ্ছে আমাদের আর্থিং, একটা হচ্ছে নিউট্রাল। আচ্ছা, নেক্সট 16 দেওয়ার প্রশ্নটা, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে, উষ্ণতা বৃদ্ধি অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? তো 16-র অ্যান্সার হবে উষ্ণতা বৃদ্ধি অর্ধপরিবাহীর রোধ কমবে, বোঝা গেছে? অর্ধপরিবাহীর রোধ কমবে। আচ্ছা, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র অঙ্কন করো। তো 17টা আইভি পরিবাহী, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে যে আমাদের আইভি লেখচিত্র, তো এটা স্টেল লাইন হবে, বোঝা গেছে? মূলবিন্দুগামী সরলরেখা স্টেল লাইন হবে। আচ্ছা, নেক্সট 18টা, একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা এবং তামার তারের দুই প্রান্তে দিয়ে একই পরিমাণ বিভব প্রয়োগ করি কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? না। কারণ দেখো, রোধের ফর্মুলা রো ইন্টু এল আপন এ। তো যার এখানে রোধাঙ্ক বেশি তার রোধ বেশি। তো লোহার রোধাঙ্কটা বেশি হওয়ার জন্য লোহার মধ্য দিয়ে কম কারেন্ট যাবে, এবং তামার রোধাঙ্কটা কম হওয়ার জন্য তামার মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে, বোঝা গেছে? নেক্সট তড়িতের আমাদের লাস্ট যে ম্যাচিংটা আছে, লাস্ট ম্যাচিং বলছে 1 AEMU ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট। সিলিকন একটা অর্ধপরিবাহী, বোঝা গেছে? নাইক্রোম তার ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়, আর ফায়ার ক্লে অন্তরক হিসাবে ব্যবহার করা হয়। তো এই ছিল তড়িতের প্রশ্নাবলী। যদি এই প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ করো, এর বাইরে থেকে একটাও তড়িতের চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে না, আমি গ্যারান্টি দিলাম। চলো পরবর্তী নেক্সট চ্যাপ্টার দিকে অগ্রসর হয়ে যাবে। তো ছাত্রছাত্রীরা, আমাদের যে পরবর্তী চ্যাপ্টার যেটা আছে, সেই পরবর্তী চ্যাপ্টার থেকে তোমরা যদি এই কোশ্চেনগুলো করো তো তোমরা 100% কোশ্চেন এমসিকিউ এবং এসএকিউ কমন পাবে। তো আমাদের নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তো প্রথমে 1 নম্বর যে কোশ্চেন বলেছে, তেজস্ক্রিয় পরমাণু থেকে আমাদের যদি বিটা কণা নিঃসরণ হয় তাহলে এর ভর সংখ্যা কী হবে? বিটা কণা যেহেতু -1, তাহলে পারমাণবিক সংখ্যা 1 একক বাড়বে। কত একক বাড়বে? পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট দুয়েরটা বলছে আলফা কণায় উপস্থিত থাকে কি? আলফা কণা হচ্ছে 2 আলফা 4। তো আলফা কণায় উপস্থিত থাকে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন। নেক্সট 3-এরটা ক্যান্সার চিকিৎসায় কী ব্যবহৃত হয়? তেজস্ক্রিয় কোবাল্ট। আলফা বিটা গামার আয়নন ক্ষমতা সঠিক কম, তো আলফাটা সবচেয়ে বেশি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট 5-এর দাগে যে প্রশ্নটা বলছে, তেজস্ক্রিয় মৌল থেকে যদি নির্গত বিটা রশ্মি কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। আর 6-এরটা আলফা বিটা গামা এই রশ্মির ভেদন ক্ষমতা সঠিক কম কি? গামার সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি। তো গামা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 2 নম্বর থেকে কোশ্চেন, পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার কি? পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার হচ্ছে, আচ্ছা এই দিক থেকে আমাদের 1 নম্বর আছে, সরি আমরা এখান থেকে 1 নম্বর। তো ভর দুটি হচ্ছে ড্যাশের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। তো এটা যে নিউক্লিয়ন আর নিউক্লিয়ন, বোঝা গেছে? তো নিউক্লিয়নের মোট ভর মাইনাস হচ্ছে নিউক্লিয়াসের ভর। 2 হচ্ছে গামা রশ্মি হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, নেক্সট হচ্ছে সত্য মিথ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রতিটি আলফা কণার ভর 4 একক, তো এটা হয়ে যাবে সত্য। সূর্যে নিউক্লিয় বিভাজন ঘটে, এটা হয়ে যাবে মিথ্যা, কারণ নিউক্লিয় সংযোজন ঘটে। নেক্সট, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটি যদি আলফা কণা নির্গত হলে উৎপন্ন নতুন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত কমবে? তো এটা অ্যান্সার হয়ে যাবে 2 একক কমবে, 2 একক কমবে। আর যদি বলতো ভর সংখ্যা হতে 4 একক কমবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-এরটা পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার কি হবে? তো পারমাণবিক শক্তি যদি আমরা শান্তিপূর্ণ ব্যবহার করি তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার নিউক্লিয় চুল্লি। নিউক্লিয় চুল্লি, এটা হয়ে যাবে নিউক্লিয় চুল্লিতে ব্যবহার। আর নিউক্লিয় চুল্লি আমরা এই পারমাণবিক শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি এবং অন্যান্য শক্তি উৎপাদন করতে পারি। 3-এরটা হচ্ছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল বনের শক্তি মুক্ত হয় তা কোন সূত্রে ব্যাখ্যা করা যায়? তো আইনস্টাইনের E ইকুয়াল টু হচ্ছে mc², এই সূত্রটা আমরা ব্যাখ্যা করতে পারবো। নেক্সট 4-এরটা, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তো 4-এর সঠিক অ্যান্সার হয় নিউক্লিয়াস থেকে। কোথা থেকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াস থেকে আমাদের বিটা কণা নির্গত হয়, বোঝা গেছে? আচ্ছা, 5-এরটা, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? তো 5-এরটা হয়ে যাবে নিউক্লিয় সংযোজন। 5-এরটা আমাদের হয়ে যাবে নিউক্লিয় সংযোজন, বোঝা যায়? নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্য শক্তির বিশাল উৎস। নেক্সট 6-এরটা, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে
আমরা শক্তি উৎপাদন করব, এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে, নিউক্লিয় বিভাজন বোঝা গেছে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে আমরা শক্তি উৎপন্ন করব। নেক্সট, সাতেরটা একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল উদাহরণ কি হবে? কোবাল্ট হবে। তো এটা রাইট আনসার হবে কোবাল্ট, সাতেরটা। সাতের রাইট আনসার হয়ে যাবে কোবাল্ট। তো এখান থেকে আমরা করি, সংকেতটা লিখি 27 CO, ওটা ছোট হবে 27 CO 60, বোঝা গেছে, এটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের একটি উদাহরণ। আচ্ছা নেক্সট দেখো নিউক্লিয় বিকরণ, নিউক্লিয় বিকরণ কি? নিউক্লিয় বিকরণের ফলে আমাদের কি হতে পারে? তো রাইট আনসার যাবে তোমাদের নিউক্লিয় লিউকোমিয়া হতে পারে। আচ্ছা তেজস্ক্রিয়, এটা 128 আছে, এটা সরি 128 হবে না, এটা যে তোমাদের 198, মাথায় হবে 198। আর তেজস্ক্রিয় সোনা হচ্ছে EU 198। গামারস্যি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ পারমাণবিক বোমা কোথায় ফেলা হয়েছিল? হিরোশিমা। তো এসিকিউগুলো করার দরকার নেই, আমরা কেন এমসিকিউ এসিকিউ নিয়ে যেহেতু আলোচনা করছি, তো আমরা এমসিকিউ এসিকিউগুলোই শেষ করব। তো এই এমসিকিউ এসিকিউগুলো যদি করো মোটামুটি 100% কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের তেজস্ক্রিয়তা থেকে। আচ্ছা নেক্সট পরবর্তী চ্যাপ্টারের প্রশ্ন হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণীর প্রথম কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাও যে কি অ্যান্সার হবে। দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কটি মৌল আছে? তো দেখো চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। নেক্সট, কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস 3টি অবস্থারই মৌল বর্তমান? 17 নম্বর শ্রেণীতে। আচ্ছা তিনেরটা নিচের কোনটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা হবে, চৌম্বকত্ব হবে, ইত্যাদি হবে। চারেরটা নিচের কোনটির বীজাণু ক্ষমতা সর্বাধিক? তো এটা রাইট অ্যান্সার হবে সোডিয়াম। পাঁচেরটা দীর্ঘ পর্যায় সারণীর 17 অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন এর জারণ ধর্মের সঠিক কম কি হবে? জারণ ধর্ম সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, মানে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের। নেক্সট হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে? তো সঠিক অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। নেক্সট সাতেরটা নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো এটা হয়ে যাবে তোমাদের পটাশিয়াম। আচ্ছা পরবর্তী কোশ্চেন, শূন্যস্থান পূরণ। থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো, এগুলোকে আমরা কি বলি? অক্টিনাইডস বলি, এগুলোকে বলে অক্টিনাইডস, অক্টিনাইডস মৌল বলা হয়। আচ্ছা নেক্সট দুয়েরটা পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তন কেমন হয়? তো এটা হয়ে যাবে পর্যায়ক্রমিক হয়, এটা হয়ে যাবে পর্যায়ক্রমিকভাবে হয়, যেমন খুশি নয়, এটা পর্যায়ক্রমিকভাবে পরিবর্তনটা হয়। আচ্ছা নেক্সট সত্য মিথ্যা লিখতে হবে। ইউরেনিয়াম মৌলের সংখ্যা 11টি, এটা হচ্ছে রাইট। আয়োডিন হলো তরল হ্যালোজেন, না এটা কঠিন হবে। এক কথায় উত্তর, মৌলের রাসায়নিক ধর্ম কিসের ওপর নির্ভর করে? তো মৌলের রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার ওপর বা পারমাণবিক ক্রমাঙ্কের ওপর, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের ওপর। নেক্সট হচ্ছে 1 নম্বর শ্রেণীর মৌলগুলো অক্সিজেন আম্লিক না ক্ষারকীয়? তো এটা সঠিক অ্যান্সার হবে ক্ষারকীয়। কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম বাড়বে আর ধাতব ধর্ম কমবে। তো বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় আমাদের ধাতব ধর্ম কমে যাবে, বোঝা গেছে। আচ্ছা নেক্সট, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিনকে ক্রমবর্ধমান তড়িৎ অনুসারে সাজায়। যদি ক্রমবর্ধমান সবচেয়ে কম হচ্ছে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে যাবে তোমাদের ব্রোমিন, তারপরে যাবে ক্লোরিন, তারপরে যাবে ফ্লোরিন, বোঝা গেছে। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। আচ্ছা নেক্সট, সর্বাধিক তড়িৎ মৌলটির নাম কি? এটা হচ্ছে ফ্লোরিন। আচ্ছা নেক্সট হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিকে দীর্ঘ পর্যায় সারণী, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিকে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করা হয়েছে? তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর শ্রেণীতে। আর 2 নম্বর শ্রেণীতে এদের হচ্ছে অবস্থান করানো হয়েছে। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল, একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সিরিয়াম, একটি ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম, একটি ইউরেনিয়াম মৌল হচ্ছে প্লুটোনিয়াম। একটি ইউরেনিয়াম মৌল কী হবে? প্লুটোনিয়াম। তো এই ছিল আমাদের পর্যায় সারণী থেকে মোস্ট এক্সপেক্টেড সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাবো আয়নি এবং সমযোজী চ্যাপ্টার। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্রত্যেক কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে। নেক্সট, আয়নীয় সমযোজী জগতে একটি ধ্রুবীয় দাবক কি? একটি ধ্রুবীয় দাবক হয়ে যাবে জল। তারপর দুয়েরটা তোমরা কমেন্ট করো, নিচের কোন যৌগের মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? আচ্ছা অণুর অস্তিত্ব তাদের মধ্যেই নেই যেগুলো হচ্ছে আয়নীয় যৌগ। তো যেগুলো হচ্ছে আয়নীয় যৌগ তাদের মধ্যেই কোনো অস্তিত্ব নেই, কারণ আয়নীয় যৌগগুলো যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন তারা আয়নে পরিণত হয়। তখন তারা কিসে পরিণত হয়? আয়নে। আমি যদি NaCl এর উদাহরণটা দিই, তো Na+ একটা গঠিত হয়, Cl- গঠিত হয়। শুধু Na+, যদি আমি ধরি N এর যদি চারপাশে এরকম Cl থাকে, বোঝা গেছে। এই যে Cl, কথার কথা আমি এটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই যে Cl+টা, এই Cl+টা শুধু আয়নের কোনো অস্তিত্ব থাকে না, বোঝা গেছে। তাই শুধু Cl+ এর কোনো অস্তিত্ব নেই, তাহলে এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা আয়নে যৌগ সেটা, তো ক্যালসিয়াম অক্সাইড রাইট অ্যান্সার হয়ে যাবে।
আয়নীয় যৌগের মধ্যে যে কোনো যৌগেরই কোনো অণুর বাস্তব অস্তিত্ব নেই। আচ্ছা, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? তো এটা রাইট অ্যান্সার যাবে HCl হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন বর্তমান। আচ্ছা, চারেরটা একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে অ্যাসিটিলিন C2H2। তো এটাকে যদি আমরা দেখি, দেখো C1 এর সাথে একটা H থাকবে, এর সাথে একটা H থাকবে, তো এখানে ত্রিবন্ধন আমরা দেখতে পাচ্ছি, তো এটা হয়ে যাবে অ্যাসিটিলিন। নেক্সট হচ্ছে পাঁচেরটা, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানে না, মানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে না, রাইট অ্যান্সার হয়ে যাবে লিথিয়াম হাইড্রাইড। নেক্সট ছয়টা CO2 অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? তো ছয়টা আমি যদি কার্বন গঠন করি, এইদিকে 2, এইদিকে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের যোজ্যতা 2, কার্বনের যোজ্যতা 4, কয়টি সমযোজী দ্বিবন্ধন আছে? কয়টি? তাহলে 1 2 3 4টে, কয়টি আছে? 4টি সমযোজী দ্বিবন্ধন আছে। নেক্সট সাতেরটা, CO গঠনে কয়টি ইলেকট্রন CA পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? তো CA মানে 20, 2 8 8 হচ্ছে 2, 2 8 10, 10 20, তাহলে 2টি ইলেকট্রন স্থানান্তরিত হবে, রাইট অ্যান্সার যাবে অপশান সি। বোঝা যাচ্ছে, অপশান সি 2টি ইলেকট্রন স্থানান্তরিত হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আমরা শূন্যস্থানে চলে যাব। ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দাবকে দাব্য? তো এটা হয়ে যাবে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দাবকে দাব্য হয়। নেক্সট দুয়েরটা, ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে আমরা কি বলি? তো যে ইলেকট্রন গ্রহণ করবে আর ইলেকট্রন বর্জন করবে, তো এই যে যৌগ গঠনের ক্ষমতাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। কি বলি? ইলেকট্রন আসক্তি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখতে হবে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, এটা সত্য। জল একটি সমযোজী যৌগ, এটা হচ্ছে সত্য। এক কথায় উত্তর দাও। CO2 এবং ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎযোজী, কোনটি সমযোজী? তো CO2 কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সমযোজী, কার্বন ডাইঅক্সাইড সমযোজী, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে সমযোজী, সমযোজী। আর এখানে হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড CaO, এটা হয়ে যাবে তোমাদের তড়িৎযোজী। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তড়িৎযোজী। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন দুয়েরটা, N2 অণু লুইস ডট। তো N2 অণু আমাদের লুইস ডট অঙ্কন করতে হবে। তো নাইট্রোজেন কত? 2 5, নাইট্রোজেনের 2 5, তাহলে একটা নাইট্রোজেন এখানে থাকবে আর একটা নাইট্রোজেন হচ্ছে এখানে থাকবে। তো এদের প্রত্যেকেরই বাইরের কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। এদিকে 1টা 2টো 3টে 4টে 5টা। তো এরা কি করবে? এটা এই ইলেকট্রনগুলোকে এরা পরস্পর শেয়ার করবে। তাহলে এদের হলো 6 2 8, 6 2 8। তাহলে এটা যেটা গঠন করবে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, আর এখানে কটা পড়ে থাকবে? দুটো হচ্ছে পড়ে থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে থাকবে 2টো করে ইলেকট্রন। তো এটা হয়ে যাবে নাইট্রোজেন অণুর গঠন। বোঝা গেছে? N2 অণুর লুইস ডটের গঠন। আচ্ছা, তিনেরটা, একটি সমযোজী তরল পদার্থ। তো আমাদের সমযোজী তরল পদার্থ হচ্ছে জল। সমযোজী তরল পদার্থ হচ্ছে জল, H2O। আচ্ছা, নেক্সট সমযোজী যৌগ। সমযোজী যৌগ কোন দাবকে দ্রবীভূত হয়? তো 4-এর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অধ্রুবীয় দাবকে দ্রবীভূত হয়। সমযোজী যৌগগুলো অধ্রুবীয়, অর্থাৎ নন পোলার সলভেন্টে দ্রবীভূত হবে। নেক্সট 5-এরটা, ইথিলিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন থাকে? তো 5-এরটা সমযোজী বন্ধন থাকে, সমযোজী। বোঝা গেছে? সমযোজী বন্ধন থাকে। নেক্সট 6টা, কোন ধরনের যৌগ অণুর অস্তিত্ব নেই? তো 6টা আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই, আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই। নেক্সট 7-এরটা, একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও যেখানে অসম্পূর্ণ অষ্টক দেখা যায়। তো এটা হয়ে যাবে লিথিয়াম হাইড্রাইড। এটা কি হয়ে যাবে? লিথিয়াম হাইড্রাইড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? তো এটা হচ্ছে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না, রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। নেক্সট হচ্ছে ক্লোরোফর্ম, আমাদের এখানে ম্যাচিং করতে হবে। তো দেখো, প্রথম হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের সাথে আমাদের সমযোজী যৌগ। আচ্ছা, বেনজিন, বেনজিনের সাথে আমাদের কী হবে? বেনজিন হচ্ছে অধ্রুবীয় দাবক। বেনজিন কি? অধ্রুবীয় দাবক। আর জল হচ্ছে ধ্রুবীয় দাবক, ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী যৌগ। বোঝা গেছে? আদি কোশ্চেন ছিল। আচ্ছা, এর পরবর্তী আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে চলে যাব। তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে সহজ সহজ কোশ্চেন দিয়েছে, তোমরা প্রত্যেকে ফার্স্ট কোশ্চেনটা কমেন্ট করতে থাকো অ্যান্সার কী হবে। তো প্রথম কোশ্চেন বলেছে যে জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ নাম কি? তো জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক? দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে।
লোহার দোবনে দেখো এখানে ক্যাথোডের ভর কমে নয়, এটা হচ্ছে ভুল দেওয়া আছে, ক্যাথোডের ভর বাড়ে হবে, একটা অ্যানোডের ভর এটা কমে হবে, কিন্তু সব ভুল দেওয়া আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে সিউএসও দোবনের গাঢ়ত্বের অপরিবর্তিত থাকে। নেক্সট হচ্ছে তিনেরটা, লোহার দ্রব্য কপারের তড়িৎলোপন করতে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা কি ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব সিউএসও বোর্ডে জ্বলিয়ে দেবো। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদান হিসাবে আমরা কি ব্যবহার করব? প্লাটিনাম পাত। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? তো এটার হচ্ছে নেই, এটারও নেই, এটারও নেই, সবচেয়ে কম অ্যাসিডিক অ্যাসিডের, কিন্তু তার মানে এটাই হচ্ছে এদের মধ্যে সর্বাধিক। নেক্সট ছয়েরটা, তড়িৎ বিলয়নের সময় কোথায় কি ঘটে আমাদের লিখতে হবে। তো ক্যাথোডে ঘটে বিজারণ এবং অ্যানোডে ঘটে জারণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কারা? এটা হচ্ছে আয়ন তড়িৎ পরিবহন করে। কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে তাকে আমরা কি বলি? তাকে আমরা ক্যাথোড বলি। তাকে কি বলা হয়? তাকে ক্যাথোড বলা হয়। তামার প্রলেপলিতে বিশুদ্ধ ড্যাশ পাতকে, তো বিশুদ্ধ কপার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, তো এটা ভুল, এটা হবে কম, হবে কম। অ্যালুমিনাম তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, তো এটা হচ্ছে রাইট। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলোপনে বিশুদ্ধ সিলভার পাত অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়, এটা হয়ে যাবে সত্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, চারেরটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তো এটা হয়ে যাবে মিথ্যা, আয়ন তড়িৎ পরিবহন করে। নেক্সট, পাঁচেরটা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, এটা হয়ে যাবে মিথ্যা। এক কথায় উত্তর, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তো ডিসি, এটাকে আমরা বলি সমপ্রবাহ। কি ব্যবহার করা হয়? সমপ্রবাহ ব্যবহার করা হয়। নেক্সট, দুয়েরটা, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? কোন ইলেকট্রোডকে আমরা ক্যাথোড বলবো? ওটা আমি লিখে দিচ্ছি, যে তড়িৎদ্বার, আর যে তড়িৎদ্বার কি করে? ক্যাটায়নকে, যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে, ক্যাটায়নকে কি প্রদান করে? ইলেকট্রন প্রদান করে। বোঝা গেছে? যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে তাদেরকে আমরা কি বলি? ক্যাথোড বলি। বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে বা দ্রবণের পরিবাহিতা বেড়ে যায় কেন? দ্রবণের তড়িৎ পরিবাহিতা বেড়ে যায় কেন? তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? তো এই কোশ্চেনটাই ছিল, বৃদ্ধি পায় কেন? তো এটা আমরা রাইট অ্যান্সার বলবো, আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আয়ন বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখে দিচ্ছি এটা আয়ন বৃদ্ধি পায়। বোঝা গেছে? যে আয়নগুলো তড়িৎ পরিবহন করবে সেই আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, সেই জন্য তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। আচ্ছা, নেক্সট, পরবর্তী প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কস্টিক পটাশ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সোনার প্রলেপ পটাশিয়াম অরোসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। রূপার প্রলেপ হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, এইগুলো অনেক সময় MCQ দেয়। আচ্ছা, পরবর্তী বিভিন্ন গ্যাসের প্রস্তুতিতে আমরা চলে যাব। তো নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয়? ক্যালসিয়াম অক্সাইড। ফেরিক অক্সাইডের বর্ণ, তো এটা হয়ে যাবে কালো। অসওয়াল পদ্ধতিতে HNO3 প্রস্তুত করতে কি অনুঘটক ব্যবহার করা হয়? 10% রেডিয়াম যুক্ত প্লাটিনাম তারজালি ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট, পরবর্তী প্রশ্ন, চারেরটা, সোডিয়াম নাইট্রোফোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে যদি আমরা H2S গ্যাস চালনা করি, এটা বেগুনি বর্ণের রং উৎপন্ন করবে। কি বর্ণের রং উৎপন্ন করবে? এটা হচ্ছে বেগুনি বর্ণের রং উৎপন্ন করবে। নেক্সট, N2 গ্যাসের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কি ব্যবহার করব? তো NaNO2 এবং NH4Cl ব্যবহার করব। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের রং কী হবে? গাঢ় নীল হবে, এবং যে জটিল যৌগটা উৎপন্ন হবে তার সংকেত হচ্ছে CuNH3O4, টোটালটার বাইরে উৎপন্ন হবে SO4। তো এই জটিল যৌগ উৎপন্ন হবে এবং এর রং হচ্ছে গাঢ় নীল। আচ্ছা, এরপর এখান থেকে আমরা ম্যাচিংটা করব। দেখো, অসওয়াল পদ্ধতির ক্ষেত্রে HNO3 প্রস্তুতি ম্যাচিংটা আমি করেই দিয়েছি। স্পর্শ পদ্ধতিতে H2SO4, লাভলাং পদ্ধতিতে HCl, আর হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া। লাভলাং পদ্ধতিতে আমরা HCl, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা অগ্রসর হয়ে যাব। তো পরের যে প্রশ্ন আমাদের ধাতুবিদ্যা থেকে দিয়েছে, তো ধাতুবিদ্যা থেকে অনেক কোশ্চেন পড়ে এবং ধাতুবিদ্যাটা একটু মনে রাখা কঠিন, সেই জন্য ধাতুবিদ্যা থেকে আমি টোটাল সমস্ত কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি। তো তোমরা ভালো করে কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেন, একেরটা কি বলেছে? নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? তো এটা হয়ে যাবে পিতল। লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি? এটা হয়ে যাবে Fe2O3। ডুরালুমিনে কোনটি থাকে না? তো ডুরালুমিনে নিকেল থাকে না। নিচের কোনটি জিঙ্কের আকরিক?
জিঙ্ক বেল্টের সংকেত, তো এটা হয়ে যাবে ZnS। 5-এরটা নিচের কোনটি সালফাইড আকরিক, তো এটা একটু আনকমন প্রশ্ন, এটা হচ্ছে জিঙ্ক বেল্ট। জিঙ্ক বেল্ট হচ্ছে সালফাইড আকরিক, বোঝা গেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়, তো বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তীব্র ইলেকট্রোপজিটিভিটি ধাতু নিষ্কাশনে আমরা ব্যবহার করি কি, তড়িৎ বিজারণ পদ্ধতি। নেক্সট 5-8-এরটা নিচের কোনটি অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইডের সংকেত, তো অ্যালুমিনিয়াম বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3, 2 অণু জল থাকবে, তো কত অণু জল থাকবে, 2 অণু। ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক, ক্যালামাইন নিচের হচ্ছে জিঙ্ক ধাতুর আকরিক। নেক্সট পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এক হচ্ছে থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত Fe2O3 এবং Al এর ওজনগত অনুপাত হয়ে যাবে এটা 3:1। কত ওজনগত অনুপাত, 3:1। নেক্সট, মরিচা পড়া হলো একটি রাসায়নিক বিক্রিয়া। তার পরবর্তী প্রশ্ন, নিচের বিক্রিয়া হলে সত্য না মিথ্যা লিখতে হবে। সোডিয়াম ক্যালসিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করব, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, সত্য। ইলেকট্রন হলো ম্যাগনেসিয়াম ও জিঙ্কের ধাতু সংকর, এটা হয়ে যাবে মিথ্যা। আচ্ছা, নেক্সট এক কথায় উত্তর। একেরটা অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো, এটা হয়ে যাবে একেরটা আমরা বক্সাইট। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম এবং সংকেত হচ্ছে এটা বক্সাইট, তো হয়ে যাবে Al2O3 এবং এখানে 2 অণু জল থাকবে, 2H2, 2 অণু জল থাকবে। আচ্ছা, দুয়েরটা, গাঢ় কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা লোহার দণ্ডটা ডোবাই তাহলে এখানে কি হবে, গাঢ় কপার সালফেটের দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতু অধক্ষিপ্ত হবে, তো এটা হচ্ছে লোহা অধক্ষিপ্ত হবে। নেক্সট হচ্ছে তিনেরটা, আর তিনেরটা কি বলছে, তিনেরটা বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো, তো এটা অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ইত্যাদি হতে পারে। নেক্সট চারেরটা, জলের মধ্যে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়াকে ত্বরান্বিত করে, তো চারের অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের ক্লোরিন আয়ন অথবা সালফেট আয়ন, SO4 2-, এই দুটো আয়ন হচ্ছে মরিচা পড়াকে ত্বরান্বিত করে, তবে এদের মধ্যে প্রধান হচ্ছে ক্লোরিন আয়ন। কি আয়ন, ক্লোরিন আয়ন। আচ্ছা, পাঁচেরটা কি বলেছে, তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটি কি, সেটি হচ্ছে বেসিক কপার কার্বনেট, সেটির নাম হচ্ছে বেসিক কপার কার্বনেট, সেটার নাম হয়ে যাবে বেসিক কপার কার্বনেট, বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমাদের ম্যাচিং আছে। কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কি নিষ্কাশন করব, তো এটা হয়ে যাবে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে আমাদের জিঙ্ক, এটা হয়ে যাবে তোমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য লাস্টেরটা হয়ে যাবে এ। নেক্সট হচ্ছে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করা হয় অ্যালুমিনিয়ামের সাথে, কার সাথে, অ্যালুমিনিয়ামের সাথে, এইটা হয়ে যাবে বি। অ্যামালগাম কি, অ্যামালগাম হচ্ছে পারদ, এইটা হয়ে যাবে সি। আর কাঁসাতে উপস্থিত থাকে টিন, এইটা হয়ে যাবে ডি, বোঝা গেছে। এই হচ্ছে তোমাদের ম্যাচিং। তো আমাদের গোটা ফিজিক্সের সিলেবাসে আমরা লাস্ট চ্যাপ্টারে চলে গেছি জৈব রসায়ন। তো জৈব রসায়নের আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নিবে, আর আমি এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট MCQ সেগুলো আমি শুধুমাত্র এই ভিডিওর মধ্যে করিয়ে দিচ্ছি। তো নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা তাদেরকেই বলবো যাদের মধ্যে এক বন্ধন থাকবে, তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটাই যাদের মধ্যে এক বন্ধন থাকবে। তো আমরা যদি এখানে সংকেত লিখি CH3, CH2CH3, এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখান থেকে কার্বন যদি 3 হয়, হাইড্রোজেন কটা হচ্ছে, 3 2 5 2, 3 2 5 3 8, H8। অথবা এটা তোমরা CN, H2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তো অ্যালকেনগুলোই কি, অ্যালকেনগুলো হচ্ছে তোমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি এখানে CN এর মান 2 বসাই, C2, আর এখানে H কত হয়ে যাবে, 2 × 2 + 2, তার মানে এখানে C2H6, তার মানে C2H6, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ, তো অ্যালকিল গ্রুপ হচ্ছে ইথাইল, দুটি কার্বন পরমাণুযুক্ত। আচ্ছা, নিচের কোনটি PVC এর মনোমার, মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, PVCর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কোনটি ইথাইল অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকারী গ্রুপ, অপশান এ OH হচ্ছে ইথাইল অ্যালকোহলের কার্যকারী গ্রুপ। আচ্ছা, নিচের কোনটি একটি অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে তোমাদের CH3CH2OH, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি অ্যাসিটিলিনের IUPAC নাম, অ্যাসিটিলিন হচ্ছে C2H2, মানে দুটি কার্বন থাকছে, দুটি কার্বন, এটাকে আমরা বলি ইথিন। এই দুটি কার্বন এবং হচ্ছে এটা আইন গ্রুপের মধ্যে পড়ছে, তো এটা সঠিক নাম হয়ে যাবে ইথাইন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। কেন আইন, কারণ হচ্ছে ত্রিবন্ধন আছে সেই জন্য আইন, তার মানে ইথাইন।
সাতেরটা নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় আর CO2 অ্যাসিড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার মানে যৌগটি অবশ্যই অ্যাসিড হতে হবে। কি হতে হবে? অ্যাসিড। তাহলে এখানে অপশান হয়ে যাবে তোমাদের অপশান ডি, CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে স্টার্চ। বার্নিশের কাজে আমরা কি ব্যবহার করব? দেখো, এত কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো কে কে ভিডিওটা দেখেছো আমি বুঝতে পারবো, তো প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে। খুব সহজ কোশ্চেন, যে বার্নিশের কাজে আমরা কি ব্যবহার করব। আচ্ছা, 10-এর MCQ কোশ্চেনটা, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ? তো অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ হচ্ছে CHO, আর এটা তোমাদের হচ্ছে অ্যালকোহলের কার্যকারী গ্রুপ, অ্যালকোহল। আর এটা তোমাদের কিটোনের কার্যকারী গ্রুপ, আর এটা হচ্ছে অ্যাসিডের কার্যকারী গ্রুপ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন আমাদের ম্যাচিং। PVC পলিভিনাইল ক্লোরাইড, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে 2। টেবলন পলিটেট্রাফ্লোরোইথিলিন, এটা হয়ে যাবে 1-এরটা। স্টার্চ প্রোটিন হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর পলিথিন হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। তো এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছো প্রত্যেককে থ্যাংক ইউ। আর আশা করি এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে ছাপা হয়ে গেছে। তো এই কোশ্চেনগুলো গল্পের মতো যদি আবার ভুলে যাও আবার শুনো, এবং দেখবে কালকে পরীক্ষা দিতে গিয়ে যে তোমরা হুবহু এই কোশ্চেনগুলো MCQ SQ কমন পাচ্ছ, এবং 36 নম্বর পেয়ে ইজিলি তোমরা পাস করবে MCQ SQ থেকে। এবং বাকি যে ভিডিওগুলো যদি দেখতে যাও সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেগুলো গিয়ে চেক আউট করো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।